আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে। কি অবস্থা তোমাদের সবার? হোপফুলি তোমরা সবাই ভালো আছো। আজকে আমাদের বর্ণালী পর্ব 4, যেখানে আমাদের গুণগত রসায়নের লেকচার 20। এরপর এই চ্যাপ্টারের উপর আমাদের বর্ণালীর উপরে আর সর্বোচ্চ হয়তো 2টা ক্লাস হবে। এরপরে আমাদের এই চ্যাপ্টারটা কিন্তু শেষ হয়ে যাবে, ঠিক আছে? সো যারা যুক্ত হচ্ছে ঝটপট বাকিদেরকে একটু মেনশন করে দিতে পারো। আমরা আমাদের ক্লাসটা এখনই শুরু করব। আজকে বেসিক কয়েকটা জিনিস দেখিয়ে তারপর তোমাদের ম্যাথ করাবো, হ্যাঁ? সো একটু ক্যালকুলেটরটা রাখতে হবে। আর খুব মজা পাবা, যেহেতু আমাদের বেসিক অনেকটাই ক্লিয়ার। সো এখন বর্ণালী পড়তে তোমরা বেশ আহ, মজা পাবা। তো যারা যুক্ত হচ্ছ দেরি না করে বাকিদেরকে একটু মেনশন করে দিতে পারো। আমরা আমাদের ক্লাসটা এখনই শুরু করব, হ্যাঁ? ওকে, তো চলো আমরা শুরু করে ফেলি আমাদের আজকের লেকচারটা। হ্যাঁ, আমরা যে পর্যন্ত পড়েছিলাম তারপর থেকে আমরা শুরু করছি অ্যাকচুয়ালি। ওকে, আমরা লাইম্যান বামার পেরসেন ব্র্যাকেট ফোন পর্যন্ত পড়েছিলাম, তাই না? লাইম্যান বামার পেরসেন ব্র্যাকেট ফোন, হাইড্রোজেন পরমাণুর বর্ণালীর যে সিরিজগুলো ছিল, ঠিক আছে? হাইড্রোজেন পরমাণুর বর্ণালীর লাইমেন, বামার, পেরসেন ব্র্যাকেট এবং ফোন সিরিজ, এবং সাথে হামফ্রি সিরিজটাও কিন্তু আমরা পড়েছিলাম। তো সেখানে N1 এর ভ্যালু কত হয়, N2 এর ভ্যালু কত হয়, এবং কোন অঞ্চলে আমাদের বর্ণালীটা সৃষ্টি হয় সেটাও কিন্তু তোমাদেরকে দেখিয়েছি। মহা, গামা, রঞ্জনতি, দৃশ্যমান, মাইক্রোওয়েভ, রেডিও, এগুলো কিন্তু তোমাদেরকে পড়িয়েছি। সো এগুলো এখন তোমাদের বুঝতে আসলে অসুবিধা হওয়ার কথা না। সো চলো আমরা ডিরেক্ট আমাদের লেকচারে চলে যাই, হ্যাঁ? সো ডিরেক্ট আমাদের লেকচারে চলে যায়। যারা সালাম দিচ্ছ, ওয়ালাইকুম আসসালাম। ঝটপট নোট খাতাটা নিয়ে ফেলো এবং ক্যালকুলেটরটা নাও, যাতে খুব সুন্দর মতো তোমরা ক্লাসটা করতে পারো, হ্যাঁ? ওকে, ওকে, তো চলো আমরা অলরেডি তোমাদেরকে সৈকত ভাই পড়িয়েছে এনতম কক্ষপথের শক্তি, এনতম কক্ষপথের ব্যাসার্ধ এবং এনতম কক্ষপথের গতিবেগ, তাই না? এই 3টা সমীকরণ অলরেডি কিন্তু তোমরা পড়েছো এবং এগুলোর উপর ম্যাথ করেছো। এনতম কক্ষপথের শক্তি, গতিবেগ এবং ব্যাসার্ধ, তাই না? সো অলরেডি এই টপিকগুলো কিন্তু ডান, অলরেডি এই টপিকগুলো ডান। এখন আসো, আমরা তেমনই একটা সমীকরণ নিয়ে কাজ করছি। এরকম আমরা একটা সমীকরণ নিয়ে কাজ করছি। তো খেয়াল করে দেখো যে এনতম কক্ষপথে ইলেকট্রনের শক্তি, হ্যাঁ, অর্থাৎ ই এন সমান এই যে 2 পাই স্কয়ার এম ই টু দি পাওয়ার 4 জেড স্কয়ার ডিভাইড বাই এন স্কয়ার এইচ স্কয়ার। এখানে এমটা হচ্ছে ইলেকট্রনের ভর, ইটা হচ্ছে ইলেকট্রনের চার্জ, জেডটা হচ্ছে পারমাণবিক সংখ্যা, যেহেতু হাইড্রোজেনের জন্য বলছি, হাইড্রোজেনের বর্ণালী। আমরা কি পড়ছি অ্যাকচুয়ালি? আমরা কিন্তু হাইড্রোজেন বর্ণালী পড়ছি। আমরা কি পড়ছি? আমরা হাইড্রোজেন বর্ণালী পড়ছি। তাহলে এক্ষেত্রে ব্যাপারটা কি, এটা হচ্ছে হাইড্রোজেনের জন্য, হ্যাঁ, হাইড্রোজেনের জন্য। তাহলে জেড হচ্ছে পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা। জেডটা কি? জেড হচ্ছে পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা। জেড হচ্ছে পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা, ঠিক আছে? ফাইন। তাহলে এন স্কোয়ার এইচ স্কোয়ার, এন হচ্ছে কক্ষপথ সংখ্যা এবং এইচ কি? এইচ হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক, অলরেডি কিন্তু পড়েছো, 6.626 ইন্টু 10⁻³ জুল সেকেন্ড। আচ্ছা, এবার এই যে দেখো, এই যে যে ডেটাগুলো আমরা এখানে দেখছি, সেখানে এম হচ্ছে একটা ধ্রুবক, ই হচ্ছে একটা ধ্রুবক, এইচ হচ্ছে একটা ধ্রুবক, হ্যাঁ, তাই না? জেড এর ভ্যালু চেঞ্জ হইতে পারে, এন এর ভ্যালু চেঞ্জ হইতে পারে, এন এর ভ্যালু চেঞ্জ হতে পারে, ঠিক আছে? এন এর ভ্যালু চেঞ্জ হতে পারে। এখন এখন এইটাকে আমরা যদি ক্যালকুলেট করি তাহলে আমরা কি পাবো? এটাকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আমরা কি পাবো তোমরা একটু দেখো। এটাকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আমরা কি পাবো? হ্যাঁ, কনফিউজ হওয়া দরকার নেই। এখানে এটা কই থেকে পাইলেন, এটা কই থেকে পাইলেন, আমি দেখাচ্ছি তোমাদেরকে, হ্যাঁ? দেখো, এটাকে আমরা যদি ক্যালকুলেট করি তাহলে এসআই এককের ভ্যালুজ গুলো যদি বসাই তাহলে আমরা কি পাবো জানো? এসআই এককের ভ্যালুগুলো যদি বসাই তাহলে পাবো আমরা হচ্ছে -2.18 ইন্টু 10⁻⁻18 ইন্টু, তাহলে ধ্রুবক না কোনটা চেঞ্জ হইতে পারে? জেড স্কোয়ার আর এন স্কোয়ার, তাই না? জেড স্কোয়ার
ডিভাইডেড বাই এন স্কোয়ার। হ্যাঁ, এত জুল, এত জুল। হ্যাঁ, জুল কিসের একক? এসআই একক, তাই না? ইএন অ্যাকচুয়ালি শক্তি মানে কি? এটা কিসের ভ্যালু নিয়ে কাজ করছি আমরা বলতো? ইএন নিয়ে কাজ করছি। ইএন এন তম কক্ষপথের শক্তি, এন তম কক্ষপথের শক্তি। ওকে, এন তম কক্ষপথের শক্তি। এবার আসো, এটা যে জুলে পেলাম, আমরা কি চাইলে ইলেকট্রন ভোল্টে যেতে পারতাম না? হ্যাঁ, যেতে পারতাম। -13.6 ইন্টু জেড স্কোয়ার ডিভাইডেড বাই এন স্কোয়ার ইলেকট্রন ভোল্ট। তাহলে এবার কথা হচ্ছে ইলেকট্রন ভোল্ট আর জুলের মধ্যে সম্পর্ক কি তোমরা জানো? এক ইলেকট্রন ভোল্ট সমান 1.6 ইন্টু 10⁻⁻19 জুল। হ্যাঁ, 19 জুল। ওকে, তাহলে আমরা ব্র্যাকেটে এটা অ্যাড করে দিতে পারি। ঠিক আছে, ব্র্যাকেটে অ্যাড করে দিতে পারি 1 ইলেকট্রন ভোল্ট সমান 1.6 ইন্টু 10⁻⁻19 এত জুল। তাহলে বলো তো 2.18 ইন্টু 10⁻18 ইলেকট্রন ভোল্ট সমান কত হবে? 13.6। হ্যাঁ, সো দেখো এই যে 13.6 ইলেকট্রন ভোল্ট সমান। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে এরকম, এবার বুঝাই তোমাদেরকে। দেখো 13.6 ইলেকট্রন ভোল্ট সমান কত? তাহলে 13.6 ইলেকট্রন ভোল্ট সমান 2.18 ইন্টু 10⁻19 জুল, তাই না? 13.6 ইলেকট্রন ভোল্ট সমান কত দেখো? তাইলে আমরা 13.6 ইলেকট্রন ভোল্টের ভ্যালুটাও বের করে ফেলতে পারি। 2.18 ইন্টু 10⁻18 জুল। বুঝতে পারছো? এইটুকু শুধু তোমাদের মাথায় রাখতে হবে। তাহলে এইটুকু এসেছে কই থেকে? ওই যে কোন এককে ক্যালকুলেশন করছি সেগুলো। ইভেন তোমরা জানো যে এই ইকুয়েশনটা তোমরা কিন্তু ম্যাথে ইউজ করতে পারবা। এই ইকুয়েশনটা তোমরা ম্যাথে ইউজ করতে পারবা। এই ইকুয়েশনটা তোমরা ম্যাথে ইউজ করতে পারবা, এই যে এই ইকুয়েশনটা, কারণ এটা ক্যালকুলেশন করার পরেই এসেছে। সো এটা একটা শর্টকাট, একই সাথে এটার ডিটেইলেও তোমরা আসলে ইউজ করতে পারবা। ওকে, এটা কিন্তু মুখস্থ করতে হবে। -2.18 ইন্টু 10⁻18 ইন্টু জেড স্কোয়ার ডিভাইড বাই এন স্কোয়ার এত জুল। এবার আসো হাইড্রোজেন পরমাণুর জন্য জেড এর ভ্যালু কত? 1। পারমাণবিক সংখ্যা হাইড্রোজেন পরমাণুর জন্য 1। এন এর ভ্যালু ডিপেন্ড করছে কত নম্বর শক্তি স্তরে, কত নম্বর শক্তি স্তরে। এবার আসো আমরা ইলেকট্রন ভোল্টে ভ্যালুগুলো বের করব। তাইলে ইকুয়েশনটা কি হবে? ইকুয়েশনটা কি হবে দেখো, আমরা যদি এভাবে লিখি, দেখো ইএন সমান আমরা ওই যে -13.6 ইন্টু জেড স্কোয়ার এন স্কোয়ার এত ইলেকট্রন ভোল্ট। আচ্ছা, তোমরা আমাকে বলো তো N1 যদি হয় এবং সেটা যদি হাইড্রোজেন পরমাণু হয় তাহলে কি হবে? E1 যদি হয় এবং হাইড্রোজেন পরমাণু হয় তাহলে Z = 1, N = 1, 13.6 ইলেকট্রন ভোল্ট নিশ্চয়ই। এবার E2 যদি হয় তাহলে Z এর ভ্যালু 1 বাট N এর ভ্যালু তখন কি হয়ে যাবে? 2 হয়ে যাবে। N সমান যদি 3 হয় তাহলে সেই ভ্যালুগুলো আমরা এখন বের করব। সবাই ক্যালকুলেটরটা হাতে নাও, সবাই ক্যালকুলেটরটা হাতে নিবা। হ্যাঁ, ক্যালকুলেটরটা হাতে নাও, সবাই ক্যালকুলেটরটা হাতে নাও। ওকে, হ্যাঁ, ওই যে এসআই একক সিজিএস এককের কথা বলেছিল না, এটা হচ্ছে সেই ফর্মুলা, সিজিএস এককের যে ফর্মুলা। হ্যাঁ, এটা হচ্ছে সেই সিজিএস এককের ফর্মুলা। ওকে, হ্যাঁ রোহি ঠিকই আছে, তুমি ঠিক ধরেছো। তাহলে আসো এবার এটা ফিল আপ করি আমরা। n সমান 1 যদি হয়, তাহলে আমরা কত পাচ্ছি বলো তো? এই যেখানে বের করলাম -13.6 ইলেকট্রন ভোল্ট। এবার n সমান 2 বসালে কত আসবে ক্যালকুলেট করো। জাস্ট এখানে 4 হয়ে যাবে, বাকি সব সেম থাকবে। উপরে 1 ডিভাইড বাই 4 করো, তাহলে কত আসবে? -3.4। -3.4 ইলেকট্রন ভোল্ট। n সমান 3 বসাও, -1.5 আসবে। -1.5 ইলেকট্রন ভোল্ট আস্তে আস্তে কমতে থাকবে। n সমান 4 বসাও, তাহলে 1 ডিভাইড বাই 16 হবে, -0.85 ইলেকট্রন ভোল্ট। n সমান 5 বসাও, 1 থাকবে, z এর ভ্যালু 1 থাকবে যেহেতু হাইড্রোজেন পরমাণু বলেছি আমরা। -0.544 ইলেকট্রন ভোল্ট। আর n সমান যদি 6 বসাও তাহলে z এর ভ্যালু 1 থাকবে, n এর ভ্যালু 6 হয়ে যাবে। সবাই একটু ক্যালকুলেট করো। ফাইন, সবাই একটু ক্যালকুলেট করো। ওকে, -0.378
ইলেকট্রন ভোল্ট। সো এই যে দেখো আমরা যে ভ্যালুটা পেলাম, এখানে দেখো আমরা যে ভ্যালুগুলো পেলাম, এই ভ্যালুগুলো দেখে কি তোমরা বুঝতে পারছো যে কক্ষপথ সংখ্যা যখন বাড়ছে, এন এর ভ্যালু যখন বাড়ছে, তখন এই ভ্যালু কিন্তু আস্তে আস্তে দেখো ড্রাস্টিক্যালি কমছে। বাট একটা জিনিস কিন্তু নোটিসেবল, সেটা হচ্ছে যখন এন সমান 1, এটা দেখো খুব ভালো মতো নোটিস করতে হবে, যখন এন সমান 1 তখন 13.6, বাট এন সমান 2 যখন, তখন কিন্তু -3.4, অ্যান্ড দেন যখন 1.5, 0.85, 0.54, তুমি দেখো এইখান থেকে এখানে যখন কমে তখন কত বেশি কমে, তাই না? যদিও কমে না, অ্যাকচুয়ালি বাড়ে, কারণ -13 থেকে -3 তো বড়, বাট তুমি মাইনাসটাকে বাদ দিয়ে কনসিডার করো, কনসেপ্টটা আগে বুঝো। এখানে গ্যাপ যত বেশি, এর পরে গ্যাপ কিন্তু আরো বেশি, তাই না? এখান থেকে 13 থেকে হয়ে গেছে 3, 3 থেকে হয়েছে 1, 1 থেকে হয়েছে 0.8, তারপর হয়েছে 0.5, 0.3। চলো পুরো ব্যাপারটা আমরা একটু গ্রাফিক্যালি দেখার চেষ্টা করি, হ্যাঁ, তাহলে কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। গ্রাফিক্যালি দেখার চেষ্টা করি, হ্যাঁ, গ্রাফিক্যালি দেখার চেষ্টা করি, তাইলে দেখবা তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হচ্ছে। সো এই যে দেখো আমরা এই বরাবর যদি আমরা শক্তিকে স্থাপন করি, ধরো এই বরাবর আমরা শক্তিকে স্থাপন করলাম, এই বরাবর, হ্যাঁ, এই বরাবর এনার্জি। তাহলে দেখো এইটাকে আমরা যদি বলি E1, E1 এর জন্য কত? -13.6 ইলেকট্রন ভোল্ট, সব থেকে কম। এবার E2 এর জন্য কত? -3.4, অনেক বেশি গ্যাপ, এটা হচ্ছে E2। এরপর এর থেকে গ্যাপ আরেকটু কম, E3, E4, E5, E6, E7, E8। তুমি খেয়াল করে দেখো যত উপরের দিকে যাচ্ছে গ্যাপ কিন্তু আস্তে আস্তে কমতেছে, তাই না? গ্যাপ দেখো আস্তে আস্তে কমতেছে। এই যে E1, E2 এগুলা কি? n সমান 1 মানে কি? এটা হচ্ছে E1, এটা E2, ডেফিনেটলি এটা E3, এটা E4, এটা হচ্ছে E5, এটা হচ্ছে E6, তাই না? দেখো -13.6 ইলেকট্রন ভোল্ট থেকে 3.4 ইলেকট্রন ভোল্টে চলে আসছে, গ্যাপ কিন্তু অনেক বেশি। এবার E3 তে এসে দেখো এখানে গ্যাপ কিন্তু মাত্র 2 এর গ্যাপ, দেখো 2 এর গ্যাপ। E3 থেকে E4 এ গ্যাপ দেখো 1.5, 0.85, তার মানে 0.7 এর গ্যাপ। এখানে 0.3 এর গ্যাপ, এখানে 0.2 এর গ্যাপ। তাহলে দেখো এখানে গ্যাপ কিন্তু অলমোস্ট প্রায় 10.2 এর গ্যাপ, তাই না? 10.2 এর গ্যাপ, ওকে। আর এখানে গ্যাপ দেখো, এখানে গ্যাপ হচ্ছে 1.5, এদিকে হচ্ছে 1.9 এর গ্যাপ। তাহলে 10 এর গ্যাপ, 1.9 এর গ্যাপ, এখানে 0.7 এর গ্যাপ, এখানে 0.3 এর গ্যাপ, এখানে 0.2 এর গ্যাপ। তারপরে কি দেখো 10 এর গ্যাপ, এরপর 10 এর গ্যাপের পরে 1.9 এর গ্যাপ, 0.7 এর গ্যাপ, 0.5 এর গ্যাপ, 0.3 এর গ্যাপ, 0.2 এর গ্যাপ, এভাবে আস্তে আস্তে কিন্তু কমছে, বুঝতে পারছো? আস্তে আস্তে কিন্তু কমছে। সো এখানে তোমাকে যদি বলা হয় কার শক্তির ভ্যালু সব থেকে বেশি এবং কার শক্তি সব থেকে কম, তুমি যদি দেখো তাহলে এখানে শক্তির ভ্যালু সব থেকে বেশি, তাই না? আর এখানে হচ্ছে শক্তি সব থেকে কম। কেন সব থেকে কম? কারণ -13.6 আর -0.37, তার মানে কি মাইনাসের ভ্যালু যত বড় হয় তত ছোট হয়, মাইনাসের ভ্যালু যত বড় হয় তত ছোট হয়, মাইনাসের ভ্যালু যত কম হয় তত বড় হয়, মাইনাসের ভ্যালু যত বড় হয় তত ছোট হয়, মাইনাসের ভ্যালু যত কম হয় তত বড় হয়। ক্লিয়ার? হোপফুলি এই পর্যন্ত তোমরা সবাই ক্লিয়ার। ওকে, তাইলে এবার দেখো, এবার আমরা যদি এভাবে বলি যে ইলেকট্রন যদি এখানে চলে আসে, ওই যে তোমাদের যে কনসেপ্টটা বুঝিয়েছিলাম কতদিনে, ইলেকট্রন যদি এখানে চলে আসে, দেখো এখান থেকে আসতে পারে 1 এ, হ্যাঁ, এখান থেকে আসতে পারে 1 এ, এরপর এখান থেকে আসতে পারে 1 এ, হ্যাঁ, এখান থেকে আসতে পারে 1 এ, 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 এন্ড এখান থেকে আসতে পারে 1 এ। তাহলে কোন সিরিজটা আমরা পেলাম বলো তো? এটা কি আমাদের সেই লাইম্যান সিরিজ? নিশ্চয়ই এটাই কি আমাদের সেই লাইম্যান সিরিজ। এবং একই রকম ভাবে আমরা যদি বলি যে এখান থেকে যদি আসে এখানে বামার, তাই না,
বামারের ক্ষেত্রে আমরা অনেকগুলো কালার পাবো, যদিও এখান থেকে যদি আসে বামার, এরপর যদি এখান থেকে আসে, হ্যাঁ, এন্ড দেন যদি এখান থেকে আসে, এন্ড দেন যদি এখান থেকে আসে, কিংবা যদি এখান থেকে আসে, তাহলে এই সিরিজটা কি হবে বলতো? এটা হবে তখন বামার সিরিজ। সো হোপফুলি তোমরা কনসেপ্টটা বুঝতে পারছো। যদি দ্বিতীয় কক্ষপথে ফিরে আসে, 2 নাম্বার শক্তি স্তরে ফিরে আসে, লাইমেন বামার, তাই না? দেখো আরো একবার রিভাইজ হয়ে যাচ্ছে আমাদের। এরপর ধরো যদি এমন হয় যে এখান থেকে 3 নাম্বার শক্তি স্তরে ফিরে আসছে, আবার চাইলে কিন্তু এখান থেকেও আসতে পারে, এগুলো কিন্তু চোখে দেখা যাবে না, এখানে আসতে পারে, এখানে আসতে পারবে, আবার এখানে আসতে পারে। তাহলে এটাকে আমরা কি বলছি তখন? লাইমেন বামার। এটাকে আমরা বলছি তখন প্যাশচেন। প্যাশচেন বলছি, তাই না? প্যাশচেন বলছি। আচ্ছা, এবার এবার হতে পারে এখান থেকে এখানে আসছে, এখান থেকে আসছে, আবার এখান থেকে আসছে, আবার এখান থেকে আসছে। তাহলে এটাকে আমরা কি বলতে পারি? ব্র্যাকেট বলতে পারি, রাইট? যদি দেখো ব্র্যাকেট হচ্ছে 4 নাম্বার শক্তি স্তরে যদি ফিরে আসে। আর আর কি হতে পারে দেখো, যদি এখান থেকে এখানে আসে, এন্ড দেন এখান থেকে এখানে আসে, এন্ড দেন এখান থেকে যদি এখানে আসে, তাহলে এটাকে আমরা কি বলতে পারি? ব্র্যাকেট ফোন বলতে পারি। সো কনসেপ্টটা কিন্তু গত দিন যে কনসেপ্টটা তোমাদেরকে পড়িয়েছি, সেম জিনিসটা কিন্তু আরেকবার পড়ানোর চেষ্টা করলাম। লাইমেন বামার প্যাশন ব্র্যাকেট ফোন। তাহলে যদি 1-এ ফিরে আসে তাইলে লাইমেন সিরিজ, যদি 2-এ ফিরে আসে তাহলে বামার সিরিজ, যদি 3-এ ফিরে আসে প্যাশন সিরিজ, যদি 4-এ ফিরে আসে তাহলে ব্র্যাকেট, এবং 5-এ যদি ফিরে আসে তাহলে ফোন সিরিজ। বুঝতে পেরেছো? খুবই ইজি, খুবই ইজি। হ্যাঁ, ওকে। সো হোপফুলি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছো। হ্যাঁ, এবার আমরা আলোচনা করব হচ্ছে রিডবার্গের সমীকরণ নিয়ে। হ্যাঁ, এবার আমরা কি নিয়ে আলোচনা করব? রিডবার্গের সমীকরণ নিয়ে আলোচনা করব। ঠিক আছে, এবার আমরা কি নিয়ে আলোচনা করব? রিডবার্গের সমীকরণ, যেটা অলরেডি কিন্তু পড়েছি, তাই না? যেটা অলরেডি কিন্তু আমরা পড়েছি। হ্যাঁ, ওকে, চলো সেই সমীকরণটা আমরা একটু তৈরি করে ফেলি। এইটা নিয়ে তোমাদের অনেকের অনেক রকম কনফিউশন, কোন এককে ভ্যালু নিব, কোন এককে কেমনে কি কাজ করব। চলো তোমাদেরকে এবার এই পুরো জিনিসটা চলো তোমাদেরকে ক্লিয়ার করে ফেলি। হ্যাঁ, তো চলো তোমাদেরকে পুরো জিনিসটা ক্লিয়ার করি, হোপফুলি খুব সহজে বুঝতে পারবা তোমরা। হ্যাঁ, ওকে, অলরেডি আমরা কি পড়েছি বলতো? আমরা পড়েছি n-তম কক্ষপথের শক্তি, তাই না? en সমান কি পড়েছি বলতো? 13.6 জেড স্কোয়ার ডিভাইড বাই এন স্কোয়ার ইলেকট্রন ভোল্ট। আমরা এটা পড়েছি না? আমরা কিন্তু এটা পড়েছি, ইলেকট্রন ভোল্ট এবং জুল দুটাই পড়েছি। -13.6 ইন্টু জেড স্কোয়ার ডিভাইড বাই এন স্কোয়ার ইলেকট্রন ভোল্ট। আবার এটা কিন্তু এটাও হতে পারে -2.18 ইন্টু 10⁻⁻18 ইন্টু জেড স্কোয়ার ডিভাইডেড বাই এন স্কোয়ার, এটা হচ্ছে জুল। এবার এটাকে যদি আমরা একটু মডিফাই করি, এটাকে স্ট্যান্ডার্ড ধরো, এটা যদি আমরা স্ট্যান্ডার্ড বলি, এটাকে যদি আমরা স্ট্যান্ডার্ড বলি, হ্যাঁ, এটাকে যদি আমরা স্ট্যান্ডার্ড বলি, তাইলে n-তমর জায়গায় আমরা যদি আবার বলি যে প্রথম, হ্যাঁ, যদি E1 বলি প্রথম শক্তি স্তরের জন্য, তাহলে প্রথম শক্তি স্তরের জন্য ভ্যালুটা কি চেঞ্জ হয়ে যাবে? 13.6। হ্যাঁ, মানে এভাবে বলি আমরা, ইন্টু জেড স্কোয়ার ডিভাইডেড বাই n1 স্কোয়ার ইলেকট্রন ভোল্ট। ঠিক আছে, -2.18 ইন্টু 10⁻⁻18 ইন্টু জেড স্কোয়ার n1 স্কোয়ার জুল। আমি 1ই দিচ্ছি, হ্যাঁ, n এর ভ্যালুটা 1ই দিচ্ছি, এবং তোমাদের বোঝানোর স্বার্থে এটা করছি। E2 যদি হয় -13.6 ইন্টু জেড স্কোয়ার n2 স্কোয়ার ইলেকট্রন ভোল্ট, এটা -2.18 ইন্টু 10⁻⁻18 ইন্টু জেড স্কোয়ার n2 স্কোয়ার, এটা জুল। এই পর্যন্ত তো বুঝতে পেরেছো, তাই না? n1 n2 ইউজ করেছি, শুধু n1 n2 ইউজ করেছি, আর কিচ্ছু না। ওকে, এইবার আসো
এবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, দেখো এবার আমরা যে কাজটা করব আলাদা করে ফেলবো, হ্যাঁ। অর্থাৎ আমার দরকার হচ্ছে ডেল ই। ডেল ই সমান কি বলতো? E2 মাইনাস E1। ডেল ই মানে কি? E2 মাইনাস E1। ডেল ই মানে কি? E2 মাইনাস E1। ফাইন। এবার আসো E2 মানে কি? আমরা এক্ষেত্রে কিন্তু চাইলে আমরা জুল অথবা ইলেকট্রন ভোল্ট যে কোনো এককেই নিতে পারি। সো আমরা চলো জুল নিয়ে কাজ করি, হ্যাঁ। E2 হচ্ছে মাইনাস 2.18 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 18 ইন্টু জেড স্কোয়ার ডিভাইডেড বাই N2 স্কোয়ার মাইনাস, আবার এখানেও মাইনাস 2.18 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 18 ইন্টু জেড স্কোয়ার ডিভাইডেড বাই N1 স্কোয়ার, তাই না? আচ্ছা, এবার আমরা যদি ব্র্যাকেটটা উঠায় দেই, তাহলে কি হবে বলো তো? এখানে প্লাস হয়ে যাবে না? বলো, এখানে কি প্লাস হয়ে যাবে না? এখানে তো প্লাস হয়ে যাবে। তাহলে চলো ব্র্যাকেটটা উঠায় দেই। প্রথমবার হয়তো বুঝতে পারত না, এবার বুঝতে পারবা। 2.18 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 18 ইন্টু জেড স্কোয়ার N1 স্কোয়ার। আচ্ছা, আমরা এবার কমন নিব হচ্ছে 2.18, হ্যাঁ। 2.18 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 18 আমরা কমন নিব, ঠিক আছে। আবার সাথে জেড স্কোয়ারও কমন নিব। তাহলে আমরা কমন নিব 2.18 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 18 ইন্টু জেড স্কোয়ার। এটা যদি কমন নেই তাহলে আমরা পাবো 1 বাই N1 স্কোয়ার মাইনাস 1 বাই N2 স্কোয়ার, তাই না? দেখো N1 এর আগে প্লাস আছে আর N2 এর আগে হচ্ছে মাইনাস আছে, দেখো এই যে মাইনাস, এই জন্য N2 এবং N1 কে আমরা একটু ঘুরিয়ে লিখলাম, ঠিক আছে। N1 N2 এটাকে আমরা একটু ঘুরিয়ে লিখলাম। আচ্ছা বলো তো এটা কোন এককে? এটা হচ্ছে জুল এককে, তাই না? আমরা যদি চাইতাম, এটা কিন্তু ডেল ইর ভ্যালু, আমরা যদি চাইতাম এটাকে ইলেকট্রন ভোল্ট এককে কনভার্ট করতে পারি না? দেখো তো, ইলেকট্রন ভোল্টে কনভার্ট হওয়ার জন্য দেখো, এটা যদি জুল হয়, ইলেকট্রন ভোল্ট মানে কি? 13.6 বসাইলেই হয়ে যাবে, জাস্ট 13.6 বসাইলেই হয়ে যাবে, তাই না? দেখো এখানে আমরা পরের লাইনে এটা লিখতে পারি না? ডেল ই সমান 13.6 ইন্টু জেড স্কোয়ার 1 বাই N1 স্কোয়ার মাইনাস 1 বাই N2 স্কোয়ার। এটা হচ্ছে ইলেকট্রন ভোল্ট। মজার ব্যাপার হচ্ছে ম্যাথ করার জন্য এই দুটো ইকুয়েশনই লাগবে। মনে রেখো, ম্যাথ করার জন্য এই দুটো ইকুয়েশন লাগবে পরবর্তীতে আমাদের, হ্যাঁ। ম্যাথ করার জন্য এই দুটো ইকুয়েশন পরবর্তীতে লাগবে। এবার আসো, তোমরা নিশ্চয়ই পড়েছো ওই যে ডেল ই ইজ ইকুয়াল টু এইচসি ডিভাইড বাই ল্যামডা পড়েছি না আমরা? ডেল ই ইজ ইকুয়াল টু এইচসি ডিভাইড বাই ল্যামডা, এটা কিন্তু আমরা পড়েছি, তাই না? ডেল ই ইজ ইকুয়াল টু এইচসি ডিভাইড বাই ল্যামডা। তাহলে ই এর পরিবর্তে আমরা এইচসি ডিভাইড বাই ল্যামডা লিখবো এখন। এইচসি ডিভাইড বাই ল্যামডা ইজ ইকুয়াল টু, দেখো এইচসি ডিভাইড বাই ল্যামডা আমরা কিন্তু লিখতে পারি, তাই না? এইচসি ডিভাইড বাই ল্যামডা আমরা লিখতে পারি। তাহলে 2.18 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 18 ইন্টু 1 বাই N1 স্কোয়ার মাইনাস 1 বাই N2 স্কোয়ার, আর এই পাশে হচ্ছে জেড স্কোয়ার। আমরা কিন্তু জুল এককেই কাজ করছি, তাই না? এবার তোমরা একটু দেখো, এইচ আর সি এর একটা ভ্যালু আছে না? এইচ হচ্ছে 6.626 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 34 জুল সেকেন্ড, আর সিটা হচ্ছে আলোর বেগ 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8। তো চলো এখান থেকে আমরা ক্যালকুলেশনটাকে নিয়ে যাই আবার। আচ্ছা, এইচসি ডিভাইড বাই ল্যামডা, তাহলে শুধু লেফট সাইডে কি রাখবো? 1 ডিভাইড বাই ল্যামডা রাখবো, ইজ ইকুয়াল টু 2.18 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 18, আর নিচে কত থাকবে? এইচসি যেহেতু, তাই না? এইচসি যেহেতু, তাহলে এইচ আর সি এর ভ্যালু বসাবো নিচে। তাহলে এইচ এর ভ্যালু 6.6, এইচ এর ভ্যালু কত? এইচ এর ভ্যালু হচ্ছে 6.626 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 34 ইন্টু সি এর ভ্যালু হচ্ছে 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8। এবার আসো, উপরে আমার এককটা হচ্ছে জুল, তাই না? আর নিচে দেখো এইটা হচ্ছে জুল সেকেন্ড, তাইলে উপর কাটাকাটি, আর এটা হচ্ছে মিটার পার সেকেন্ড, কাটাকাটি হয়ে শুধু কিন্তু পার মিটার থেকে যায়। দেখো আবারও বুঝাই তোমাদেরকে। আচ্ছা, এইটুকু একটু লিখে নিই, তারপর তোমাদেরকে বোঝাচ্ছি। N1 স্কোয়ার মাইনাস 1 বাই N2 স্কোয়ার জেড স্কোয়ার।
তুমি দেখো উপরে কি কি আছে। উপরে এইটার একক কি, ওইটার একক হচ্ছে জুল। নিচে 6.626 রিডবার্গ ধ্রুবকের একক কি, জুল সেকেন্ড, ইনটু আলোর বেগের একক কি, মিটার পার সেকেন্ড। তাহলে জুল জুল কাটা, পার সেকেন্ড, সেকেন্ড কাটা, শুধু থাকতেছে মিটার। আলটিমেটলি এই এন্টায়ার জিনিসের একক কি জানো, পার মিটার। এন্টায়ার পুরো জিনিসটার একক হচ্ছে পার মিটার। বুঝতে পারছো, পুরো জিনিসটার একক হচ্ছে পার মিটার। আচ্ছা চলো এবার আমরা একটু ক্যালকুলেশন করে ফেলি। 1/λ ইজ ইকুয়াল টু, এইটুকু যদি আমরা ক্যালকুলেশন করি, তোমরা একটু ক্যালকুলেটরটা হাতে নাও, তাইলেই তোমরা অ্যান্সারটা পেয়ে যাবা। ওকে আমি লিখেই দেই, 10 96 78 00 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার, এটাই হচ্ছে পার মিটার এককে রিডবার্গ ধ্রুবক। জেড স্কোয়ার এটাই হচ্ছে পার মিটার এককে রিডবার্গ ধ্রুবক। আমরা যদি বলি 1/λ ইজ ইকুয়াল টু 10 96 78 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার, জেড স্কোয়ার এটা হচ্ছে পার সেন্টিমিটার। দেখো সেন্টিমিটার থেকে মিটারে যেতে গেলে 100 দ্বারা গুণ করতে হয়, মানে মিটার থেকে সেন্টিমিটারে যেতে গেলে, দুঃখিত, মিটার থেকে 1 মিটার সমান কত সেন্টিমিটার, 1 মিটার সমান 100 সেন্টিমিটার। তাহলে যত মিটার সেন্টিমিটারে যেতে গেলে 100 দ্বারা গুণ করতে হয়, বাট তুমি যখন পার মিটার থেকে পার সেন্টিমিটারে যাবা তখন 100 দ্বারা ভাগ করতে হবে, উল্টো কাজটা করতে হবে। হ্যাঁ, পার মিটার থেকে তুমি যখন পার সেন্টিমিটারে যাবা তখন উল্টো কাজটা করতে হবে। কি মনে থাকবে, পার মিটার থেকে যখন পার সেন্টিমিটারে যাবা তখন উল্টো কাজটা করতে হবে। কি বুঝতেছো? দেখো এইখানে ব্যাপারটা কি ছিল, এখানে ছিল হচ্ছে 10 93 78 00। তাহলে আমি পার মিটার থেকে পার সেন্টিমিটারে যাব, তাহলে মিটার থেকে সেন্টিমিটারে যেতে যে কাজটা করতাম, এখন কি তার উল্টো কাজটা করব, পার মিটার থেকে পার সেন্টিমিটারে যেতে গেলে উল্টো কাজটা করব, 100 দ্বারা ভাগ করব। তাহলে এটা হচ্ছে পার সেন্টিমিটার। ঠিক আছে, এটা হচ্ছে পার মিটার, এটা হচ্ছে পার সেন্টিমিটার। হ্যাঁ, সো এটা হচ্ছে পার মিটার এককের রিডবার্গ ধ্রুবক, পার সেন্টিমিটার এককের রিডবার্গ ধ্রুবক। হ্যাঁ, তারপর আসো আরো আছে, আরো দেখাচ্ছি। হ্যাঁ, আর একবার বুঝাই দিচ্ছি। এইটুকু হচ্ছে আর এইচ, এটাও হচ্ছে আর এইচ। হ্যাঁ, এবার সবই হচ্ছে আর এইচ। দেখো এইটা একটা আর এইচ, এই যে এইটুকু হচ্ছে একটা আর এইচ, কোন এককে, পার মিটার এককে। এইটা হচ্ছে আর এইচ পার সেন্টিমিটার এককে। হ্যাঁ, রিডবার্গ ধ্রুবক, যেটাকে আমরা বলি রিডবার্গ ধ্রুবক, এটাকে কি বলি আমরা, রিডবার্গ ধ্রুবক বলি, রিডবার্গ ধ্রুবক বলি। ক্লিয়ার? রিডবার্গ ধ্রুবক, এগুলোকে কি বলি আমরা, রিডবার্গ ধ্রুবক বলি। আচ্ছা, তারপর এটাও হচ্ছে জুল এককে রিডবার্গ ধ্রুবক। হ্যাঁ, এটা হচ্ছে জুল এককে রিডবার্গ ধ্রুবক। 13.6 ইলেকট্রন ভোল্ট এককে রিডবার্গ ধ্রুবক। হ্যাঁ, ইলেকট্রন ভোল্ট এককে রিডবার্গ ধ্রুবক, রিডবার্গ ধ্রুবক, এই যে রিডবার্গ ধ্রুবক আর এইচ, এটা হচ্ছে আরেকটা রিডবার্গ ধ্রুবক, রিডবার্গ ধ্রুবক। বুঝতে পারছো, যেটাকে আমরা আর এইচ দ্বারা প্রকাশ করি। আমরা ইকুয়েশন লিখি না এরকম, দেখো আমরা তো সাধারণত ইকুয়েশন এভাবে লিখি যে 1/λ ইজ ইকুয়াল টু আর এইচ ইন্টু জেড স্কোয়ার, বইতে যেটা লেখা আছে 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার, তাই না? এইটা লিখি, ইভেন কখনো কখনো নিউ বার লিখি, নিউ বার মানে তরঙ্গ সংখ্যা, এটাই লিখি হচ্ছে রিডবার্গ ধ্রুবকের সমীকরণ। এবং এটা দিয়ে আমাদের যাবতীয় যত ম্যাথ করা হয়, অথচ এটা 4 ধরনের ইকুয়েশন হইতে পারে। পার সেন্টিমিটারের জন্য ভ্যালু 10 96 78, পার মিটারের জন্য 10 96 78 00, জুলের জন্য 2.18 10 টু দি পাওয়ার মাইনাস 18, ইলেকট্রন ভোল্টের জন্য 13.6, বাকি সবকিছু সেম থাকবে। ঠিক আছে, বাকি সবকিছু সেম থাকবে। দেখো হয়ে গেছে না? এই যে এখান থেকে আসো মাইনাস 2.18 10 টু দি পাওয়ার মাইনাস 18 না, তখন তো ওই যে এইচ সিটা ওই পাশে চলে যাবে। হ্যাঁ, তো 4টা এককে আবার মুখস্থ করো, 4টা এককে কিন্তু আমরা পেয়ে গেলাম, 4টা এককে।
আসো আমি লিখে দিচ্ছি, বক্স করে লিখে দিচ্ছি, আরে কোনো চিন্তা নাই। রিডবার্গ ধ্রুবকের ভ্যালু আর এইচ এর মান এইভাবে আসলে তোমরা কখনো শিখো নাই। হ্যাঁ, 10, 96, 78 পার সেন্টিমিটার, 10, 96, 78, 00 পার মিটার। এটাকে লিখতে পারো 1.097 ইন্টু 10 টু দি পাওয়ার 5, 1.097 ইন্টু 10 টু দি পাওয়ার 7, তাই না? এটা কিন্তু হইতে পারে 1.096, 1.097। দেখো আমি আরেকটু সাজায় লিখে দিচ্ছি, যত রকম হতে পারে। 10, 96, 78 পার সেন্টিমিটার, অথবা 1.097 ইন্টু 10 টু দি পাওয়ার 5 পার সেন্টিমিটার। 1, 2, 3, 4, 5। আবার 10, 96, 78, 00 পার মিটার, তাহলে 1.097 ইন্টু 10 টু দি পাওয়ার 7 পার মিটার। ফাইন। আর কি হইতে পারে? 2.18 ইন্টু 10 টু দি পাওয়ার -18 ইলেকট্রন ভোল্ট। আবার হতে পারে এত জুল, সরি, যদি জুল এককে যায় কখনো, আবার 13.6 ইলেকট্রন ভোল্ট যদি কখনো ইলেকট্রন ভোল্ট এককে চাই, ইলেকট্রন ভোল্ট এককে চাই। হ্যাঁ, এগুলাই হচ্ছে রিডবার্গ ধ্রুবক আর এইচ বা রিডবার্গ ধ্রুবকের ভ্যালু। বুঝতে পেরেছো? ফাইন। আর একবার বুঝাই দেন, আর একবার। হ্যাঁ, শতবার বুঝাতে সমস্যা নাই। তাহলে দেখো, এইটা হচ্ছে আমি কেন তোমাদেরকে পড়াইলাম জানো? এই জিনিসটা হচ্ছে তোমাদেরকে বেসিকের জন্য পড়াইলাম, বেসিকের জন্য। হ্যাঁ, প্রতিপাদন পরীক্ষায় আসবে না, বাট পুরো জিনিসটা যখন তোমাদেরকে এইখান থেকে আমি ব্যাখ্যা করা শুরু করলাম, এখন হোপফুলি তোমাদের কাছে ব্যাপারগুলো একদম ক্লিয়ার, তাই না? একদম ক্লিয়ার। আলটিমেটলি এখান থেকে শুধু এই বক্সটা লাগবে, আর কিচ্ছু না। এখান থেকে শুধু বক্সটা লাগবে, আর কিচ্ছু না। এইটা দিয়ে তোমরা ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্টে সবকিছু কভার করতে পারবা। ইঞ্জিনিয়ারিং এর জন্য সকল ধরনের কনসেপ্ট এখান থেকে তুমি ক্লিয়ার হয়ে গেলা, সকল ধরনের ম্যাথ তুমি ক্লিয়ার হয়ে গেলা। হ্যাঁ, বুঝতে পারছি ভাইয়া। মালিহা ইবনাত, ফাইন। হ্যাঁ, বুঝতে তো পারতেই হবে, লিখতে হবে। হ্যাঁ, এগুলো লিখতে হবে, না লিখলে কিন্তু বুঝতে পারবা না। হ্যাঁ, এগুলো লিখে লিখে পড়তে হবে, তাইলে দেখবা সব কিছু বুঝে যাচ্ছ। ঠিক আছে, এগুলো একটু লিখে লিখে যদি পড়ো, তাইলে দেখবা সবকিছু বুঝে যাচ্ছ। তো এ পর্যন্ত সবাই ক্লিয়ার? আমরা এবার ম্যাথে চলে যাব। হ্যাঁ, আমরা এবার ম্যাথে চলে যাব, সরাসরি ম্যাথে চলে যাব। হোপফুলি তোমরা সবাই ক্লিয়ার। এবার আমরা চলে যাব হচ্ছে সরাসরি ম্যাথে। হ্যাঁ, প্রথমে রিডবার্গ সমীকরণের ম্যাথ করব। সবাই একটু ক্যালকুলেটরটা হাতে নাও, আমরা একটা একটা করে ম্যাথ করব। হ্যাঁ, রিডবার্গ সমীকরণের ম্যাথ করব। সবাই ক্যালকুলেটরটা হাতে নিয়ে ফেলো, এবং ম্যাথগুলো দেখবা অনেক সহজ হবে। হ্যাঁ, দেখবা অনেক সহজ হবে। ফাইন। এবার আসো আমরা ম্যাথ করা শুরু করি। সো ম্যাথ, কোন একটা ম্যাথ দেখলে আমাদের প্রথম কাজটা কি জানো? আমাদের প্রথম কাজটা হচ্ছে ম্যাথটা পড়া, সুন্দর করে পড়া। আমাদের প্রথম কাজটাই হচ্ছে ম্যাথটা সুন্দর করে পড়া। আচ্ছা, লিথিয়াম 2+, সো মাথায় রাখতে হবে জেড এর ভ্যালুটা। হ্যাঁ, চতুর্থ শক্তি স্তর থেকে দ্বিতীয় শক্তি স্তরে তাপান্তরিত হলে বিকিরিত ফোটনের শক্তির ভ্যালুটা চাইছে আমাদের। হ্যাঁ, কত কিলো জুল। এই যে দেখো, কেন চারটা এককে তোমাদেরকে মুখস্থ করাইলাম, আবার কি বুঝতে পেরেছো কেন চারটা এককে তোমাদেরকে মুখস্থ করিয়েছি? কারণ যখন কিলো জুল বলবে তখন কিলো জুলের সমীকরণটা বসাবো, মানে জুলের সমীকরণটা বসাবো। বুঝতে পারছো? ফাইন। তাইলে তোমাদের নিশ্চয়ই মনে আছে, এক বড় না দুই বড়, এ আর ভাই আর মন বড়, মনে আছে না? N1 এক হচ্ছে ছোট, তাই N1 ছোট। দুই হচ্ছে বড়, তাই N2 বড়। দুই হচ্ছে বড়, তাই N2 বড়। এক হচ্ছে ছোট, তাই N1 ছোট। তাইলে এবার তোমরা আমাকে বলো, N1 এর ভ্যালু কত হবে? N1 এর ভ্যালু কত হবে? N1 এর ভ্যালু 2,
N2 এর ভ্যালু হবে 4, আমার কি দরকার, শক্তি এর ভ্যালু লাগবে, ইজ ইকাল টু হোয়াট, ই বের করতে হলে আমার যেহেতু ই বলেছে সরাসরি আমি ডেল ইটাই বের করে ফেলবো। হ্যাঁ, ই যেহেতু বলেছে আমি সরাসরি ডেল ইটাই বের করে ফেলবো। তাহলে দেখো তো ইকুয়েশনটা মনে পড়ে, এই যে ডেল ই, এটা কি জুলের না, এরপর জুল থেকে আমি কিলো জুলে চলে যাব, ফাইন। তাহলে চলো ইকুয়েশনটা বসায় ফেলি। আমরা কি জানি, সুন্দর করে লিখবা, আমরা জানি, ক্যালকুলেটর হাতে নাও সবাই, ডেল ই সমান 2.18 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 18 ইন্টু, আচ্ছা লিথিয়ামের জন্য জেড এর ভ্যালু কত, জেড এর ভ্যালু হচ্ছে 3, হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম। হ্যাঁ ফাইন, তো একটা ইলেকট্রনের জন্যই, হ্যাঁ Li2+ মানে কি হয়েছে, বর্ণালী একক ইলেকট্রনের জন্য পসিবল 1/n1 স্কয়ার মাইনাস 1/n2 স্কয়ার ইন্টু জেড স্কয়ার, তাই না? এটা হচ্ছে জুলের জন্য, এটা হচ্ছে কিসের জন্য, জুলের একক, জুল এককের জন্য। কোন এককের জন্য, জুল এককের জন্য। ফাইন, তাহলে এবার ভ্যালুগুলো বসিয়ে দিই আমরা। 2.18, আচ্ছা খেয়াল রেখো এখানে কিন্তু মাইনাস হবে না, হ্যাঁ মাইনাস হবে না, মাইনাস হবে না। হ্যাঁ ওকে, অনেক সময় কনফিউজ হয়ে যাও তোমরা। ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 18 ইন্টু 1/n1 মানে 4, n2 মানে হচ্ছে 16 ইন্টু জেড স্কোয়ার মানে 3 স্কোয়ার, এত জুল। এবার ক্যালকুলেট করে বলো কত জুল আসতেছে। হ্যাঁ এবার ক্যালকুলেট করে বলো কত জুল আসতেছে। হ্যাঁ ওকে, সো তোমরা ক্যালকুলেশনটা কমপ্লিট করবা। ধরলাম এত জুল, জুল থেকে কিলো জুলে কিভাবে যাওয়া যায়, কিলো জুল থেকে জুলে আসতে গেলে 1000 দ্বারা গুণ করতে হয়, আর জুল থেকে কিলো জুলে যেতে গেলে 1000 দ্বারা ভাগ করতে হবে। হ্যাঁ এত কিলো জুল, দ্যাটস ইট। দেখো হয়ে গেছে, খুবই সহজ। ম্যাথটা যদি তুমি ধরতে পারো তাহলে এই ধরনের ম্যাথ তোমার কাছে আসলে একদম পানি ভাত। হ্যাঁ একদম পানি ভাত হয়ে যাবে তোমার কাছে। ওকে, তো চলো পরের ম্যাথে চলে যাই। লিথিয়াম 2+, আমরা প্রথমে দেখছি লিথিয়াম 2+, আয়নের ইলেকট্রন, আয়নের ইলেকট্রনটি যখন চতুর্থ শক্তি স্তর থেকে দ্বিতীয় শক্তি স্তরে পতিত হয় তখন সৃষ্ট বর্ণালী রেখার তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। তরঙ্গ দৈর্ঘ্য, এ রেখার বর্ণালী বর্ণ কি রূপ হবে। ঠিক আছে, বর্ণও চেয়েছে, বর্ণও চাইছে, আবার বলেছে কি বর্ণও চাইছে, বর্ণও চাইছে, আবার বলছে তরঙ্গ দৈর্ঘ্য বের করো। তাহলে আসো, n1 সমান কত, 2, n2 সমান কত, n2 সমান হচ্ছে 4, তাই না? দ্বিতীয় চতুর্থ থেকে দ্বিতীয়তে এসেছে, তরঙ্গ দৈর্ঘ্য বের করতে হবে। জেড এর ভ্যালু লিথিয়াম যেহেতু 3, তাইলে RH টা লাগবে। তোমার মাথায় রাখবা RH তরঙ্গ দৈর্ঘ্য যেহেতু বের করছি, তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে পার মিটার অথবা পার সেন্টিমিটারে। হ্যাঁ পার মিটার অথবা পার সেন্টিমিটারে, তুমি যে কোনো ভাবেই নিতে পারো। 10, 96, 78 পার সেন্টিমিটার। হ্যাঁ আবার 00 যদি নাও তাহলে পার মিটার, তোমার ইচ্ছা। হ্যাঁ আমি দুরকম ভাবেই তোমাদেরকে দেখাবো। আরেকটা হচ্ছে বর্ণ বের করতে হবে। ফাইন, তাহলে ইকুয়েশনটা কি, আমরা 1/λ নিয়ে করব। হ্যাঁ 1/λ ইজ ইকুয়াল টু RH, ওই যে ওই ফর্মুলাটা, ডিরেক্ট RH লিখতে পারো অথবা 10, 96, 78 এটাও লিখতে পারো। বাট সূত্রটা এভাবে লিখলে সুন্দর, RH ইন্টু জেড স্কোয়ার 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার। এবার তুমি যে অনুযায়ী ইকুয়েশনে মান বসাবা সেই অনুযায়ী এককগুলো তৈরি হবে। তুমি যদি 10, 96, 78 00 করো তার মানে পার সেন্টিমিটার করলা, তাই না? জেড মানে কত, 3 স্কোয়ার, 1/4 মাইনাস 1/16 কোন এককে হলো, এটা হচ্ছে পার মিটার এককে হলো। ঠিক আছে, এবার তোমরা একটা জিনিস খেয়াল করেছো, এই পাশে কিন্তু 1/λ আছে। পরের লাইনে তুমি যে যখন ল্যামডাটা বের করবা তখন কি আর পার মিটার থাকবে নাকি মিটার হয়ে যাবে? তখন তো মিটার হয়ে যাবে, রাইট? তখন তো মিটার হয়ে যাবে, তাই না? তখন মিটার হয়ে যাবে। ওকে, তখন হয়ে যাবে অ্যাকচুয়ালি 5.4 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4 এত মিটার। হ্যাঁ এটা যদি ক্যালকুলেট করো তাহলে এরকম কিছু আসবে হোপফুলি। হ্যাঁ হোপফুলি এরকম কিছুই আসার কথা। এবার আসো তোমাদেরকে নতুন দুটো জিনিস শেখাই।
একটা হচ্ছে 1 মিটার সমান, একটা হচ্ছে মিটার থেকে তুমি যখন ন্যানোমিটারে যাবা 10⁹ ন্যানোমিটার, ন্যানোমিটার থেকে তুমি যখন মিটারে আসবা 10⁻⁹। মিটার থেকে যখন তুমি ন্যানোমিটারে যাচ্ছ তখন 10⁹ দ্বারা গুণ করতে হবে। আবার ন্যানোমিটার থেকে তুমি যখন মিটারে আসবা তখন 10⁹ দ্বারা ভাগ করতে হবে। আবারও বলছি, মিটার থেকে তুমি যখন ন্যানোমিটারে যাবা তখন 10⁹ দ্বারা গুণ করতে হবে। তাহলে উল্টো ব্যাপারটা নিশ্চয়ই, যে 1 ন্যানোমিটার সমান কত? 10⁻⁹ মিটার। সো এটা আলাদাভাবে মাথায় রাখো, এটা আলাদাভাবে মাথায় রাখো। আবার আরেকটা জিনিস শেখাচ্ছি আবার, 1 সেন্টিমিটার সমান 10⁻⁷ ন্যানোমিটার। সো সেন্টিমিটার থেকে তুমি যদি ন্যানোমিটারে যেতে চাও 10⁻⁷, তাহলে 1 ন্যানোমিটার সমান কত সেন্টিমিটার? 10⁻⁻7 সেন্টিমিটার। ওকে ফাইন, এই পর্যন্ত যদি হয়ে যায়, কখনো কখনো অ্যাংস্ট্রমেও যেতে হতে পারে তোমার। হ্যাঁ, অ্যাংস্ট্রম, তাহলে 1 মিটার সমান 10⁻10 অ্যাংস্ট্রম। তাহলে 1 অ্যাংস্ট্রম সমান কত? 10⁻⁻10 মিটার। ওকে, সো এই ছোট ছোট জিনিসপত্রগুলো তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে ম্যাথ করার ক্ষেত্রে। ম্যাথ করার ক্ষেত্রে আমার কাছে এখন আছে মিটার। আমি বর্ণ আইডেন্টিফাই করার জন্য, তোমাদের নিশ্চয়ই মনে আছে বর্ণ আইডেন্টিফাই করার জন্য তোমাদের খুব দারুণ একটা সিস্টেম শেখাইছিলাম। এইটা কিন্তু সকল ম্যাথের জন্য কাজে লাগবে, আরেকবার রিভাইজ করো। সেটা হচ্ছে বেনি আ স হ ক লা। এক্ষেত্রে তোমাদের কিন্তু দারুণ একটা ট্রিক্স শেখাইছিলাম, তোমাদের কি মনে পড়ে? বেনি আ স হ ক লার জন্য কি ট্রিক্স শেখাইছিলাম, এবং এই ট্রিক্সটাই কিন্তু তোমাদের বর্ণ সিলেকশনের জন্য মুখস্থ রাখতে হবে। কোনো সুযোগ নাই তুমি যদি এটা মুখস্থ না রাখো। হ্যাঁ, বেনি আসো হকলা আসো, মনে আছে? 380, 424, 450, 500, 575, 590, 647। মনে আছে? 380, 424, 450, 500, 575, 590, 647। শুধু প্রথম পয়েন্টগুলো মনে রাখবা। তাহলে এবার পরেরটা শুধু বসিয়ে দিলেই হয়ে যাবে। এত ন্যানোমিটার, 450 ন্যানোমিটার, 500 ন্যানোমিটার, 575 ন্যানোমিটার, 590 ন্যানোমিটার, 647 ন্যানোমিটার, অ্যান্ড দেন 380 থেকে 780, 780 ন্যানোমিটার। বুঝতে পারছো? আমরা শুধু মুখস্থ করব কোনটা? আমরা শুধু, ভাইয়া দুইটাই পার সেন্টিমিটার হলো কেন? দুইটাই পার সেন্টিমিটার হলো কেন? কোথায় দুইটাই পার সেন্টিমিটার হলো? আমি কোথাও ভুল করেছি? দুইটাই পার সেন্টিমিটার হলো কেন? কোথায় কোথায়? একটা পার মিটার, একটা পার, আচ্ছা দুইটাই পার সেন্টিমিটার হলো কেন? এই যে এখানে এখানে। ওকে ফাইন। আর এখানে এখানে তো কোনো ইস্যু হয় নাই, পার মিটার। হ্যাঁ পার মিটার, ঠিক আছে। ওকে, তাহলে এবার দেখো, হোপফুলি তোমরা বুঝতে পেরেছো। সামনেরটা কোন সামনেরটা? এখানে তোমরা ক্যালকুলেশনটা করো। হ্যাঁ, ক্যালকুলেশনটা তোমরা করো। আর এখানে পার সেন্টিমিটারে কোনো কিছু করি নাই তো, এখানে পার সেন্টিমিটারে কোনো কিছু করি নাই। জি ফাইন। ওকে চিবা, বুঝতে পেরেছি। ওকে, কোনো কনফিউশন থাকলে সাথে সাথে জিজ্ঞাসা করবা। তাহলে এবার দেখো আমরা এটাকে কোথায় নিয়ে যাব? মিটার থেকে তো আমি মুখস্থ করি নাই, ন্যানোমিটারে মুখস্থ করেছি। তাহলে এখানে কি করব? ল্যামডার ভ্যালুটারে 5.4 ইন্টু 10⁻⁻4 ইন্টু 10⁹9 ন্যানোমিটার। কারণ মিটার থেকে আমি যখন ন্যানোমিটারে যাব তখন 10⁹9 দ্বারা গুণ করতে হবে। তাহলে দেখো 5.4 5.4 10⁹9 বলেছে, তাই না? তাহলে -4 ছিল ইন্টু 10⁵, রাইট? আচ্ছা 10⁸ মিটার ছিল, অ্যাকচুয়ালি 8 মিটার, ভুল হয়েছে এখানে। 5.4 ইন্টু 10⁻⁻8 মিটার ছিল, ভুল হচ্ছে ক্যালকুলেশন একটু। হ্যাঁ, তাহলে 5.4 ইন্টু 10⁻⁻8 ইন্টু 10⁹9
এত ন্যানোমিটার, তাহলে কি হবে 54 ন্যানোমিটার। এবার 54 ন্যানোমিটার যদি হয়, দেখো বর্ণালী রেখার বর্ণ কিরকম হতে পারে। হ্যাঁ, বর্ণ কিরকম হতে পারে, এটা তো খালি চোখে দেখাই যাবে না, এটা খালি চোখে দেখাই যাবে না। হ্যাঁ, বর্ণ তো দূরের কথা, এটা খালি চোখে দেখাই যাবে না। হ্যাঁ, কিন্তু ম্যাথ তো এমন হওয়ার কথা না, কোথাও ভুল হচ্ছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এইটা তো হচ্ছে লিথিয়াম 2+ আয়নের জন্য। হ্যাঁ, লিথিয়াম 2+ আয়নের জন্য। ওকে, এটা তো হচ্ছে লিথিয়াম 2+ আয়নের জন্য। ওকে, ঠিক আছে। সো বর্ণ চোখে দেখা যাবে না, এটা কি হবে, বর্ণ চোখে দেখা যাবে না। ঠিক আছে, সো আমাদের এই চার্টটা কিন্তু মুখস্থ করে রাখতে হবে। যদি লিথিয়াম 2+ না হতো, তাইলে এটা হচ্ছে নীল বর্ণের হতো, সরি আসমানি বর্ণের হতো, সম্ভবত 486 87 এরকম হতো। হ্যাঁ, এই যে এটা হতো যদি হাইড্রোজেন পরমাণু হতো, হাইড্রোজেন অর্থাৎ জেড এর ভ্যালু যদি 1 হতো, জেড এর ভ্যালু যদি 1 হতো, এখানে লিথিয়াম 2+ না হয়ে জেড এর ভ্যালু যদি 1 হতো, হাইড্রোজেন হতো, তাহলে 486 ন্যানোমিটার হতো। কারণ এই ম্যাথটাই বোর্ড এক্সামে সব থেকে বেশি বার এসেছে, করাইতে করাইতে উত্তরই মুখস্থ হয়ে গেছে। 486 ন্যানোমিটার হতো। ঠিক আছে, 486 ন্যানোমিটার হতো। ওকে, চলো পরের ম্যাথে চলে যাই। হোপফুলি তোমরা বুঝতে পেরেছো। পরের ম্যাথ, লিথিয়াম 2+ আয়ন, আবারও সেই লিথিয়াম 2+ আয়ন। হ্যাঁ, এন শেল থেকে কে শেল, এন শেল থেকে কে শেল, তোমাদের নিশ্চয়ই মনে আছে কে এল এম এন। ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। এই প্রক্রিয়ায় খালি চোখে আলো খালি চোখে দেখা যাবে কি, খালি চোখে। ফাইন, কোনো সমস্যা নেই, খুবই ইজি ম্যাথ, ইজি ম্যাথ। তোমাদের নিশ্চয়ই মনে আছে কে এল এম এন, মনে আছে না বোর পরমাণু মডেলের জন্য? কে এর জন্য এন ইজ ইকাল টু 1 2 3 4। এখানে কই থেকে কই যাচ্ছে, কে থেকে এন থেকে কে তে আসতেছে, এন থেকে কে, তার মানে চতুর্থ শক্তি স্তর থেকে প্রথম শক্তি স্তরে চলে আসছে। তাহলে n1 সমান 1, n2 এক বড় না দুই বড়, এ আর ভাই আর বোন বড়, তাহলে যেহেতু n, তাহলে হচ্ছে এটা 4। তরঙ্গ দৈর্ঘ্য ইজ ইকাল টু হোয়াট, খালি চোখে দেখা যাবে কিনা। আচ্ছা, এরপর তোমরা বের করতে পারছি। আর z ইজ ইকাল টু 3, রাইট, লিথিয়াম যেহেতু। তাহলে ওই যে 1 ডিভাইড বাই ল্যামডা ইজ ইকুয়াল টু 10 96 78 00 ইন্টু 1 বাই n1 স্কোয়ার মাইনাস 1 বাই n2 স্কোয়ার ইন্টু জেড স্কোয়ার পার মিটার। তাহলে এখানে আমরা যদি ভ্যালুগুলো বসাই, এখানে ভ্যালুগুলো যদি বসাই, তাইলে কিন্তু আমরা পেয়ে যাব 1 ডিভাইড বাই ল্যামডার ভ্যালু। অতএব ল্যামডার ভ্যালু পেয়ে যাব আমরা কোন এককে, মিটার এককে পেয়ে যাব। এরপর কি করব, 10⁹ দ্বারা গুণ করলে ন্যানোমিটার এককে পেয়ে যাব, তাই না? 10⁹ দ্বারা গুণ করলে কি করব, ন্যানোমিটার এককে পেয়ে যাব। এন্ড দেন আমরা ফাইনালি অ্যান্সারটা পেয়ে যাব ল্যামডার ভ্যালু ন্যানোমিটারে। এন্ড দেন কম্পেয়ার করব হচ্ছে ওই চার্টের সাথে, কম্পেয়ার করব ওই চার্টের সাথে, কম্পেয়ার করব ওই চার্টের সাথে। সম্ভবত 10.8 ন্যানোমিটার হবে, 10.8 ন্যানোমিটার। হ্যাঁ, দৃশ্যমান আলোর জন্য তরঙ্গ দৈর্ঘ্য কত, মানে চোখে দেখার জন্য দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 380 ন্যানোমিটার থেকে 780 ন্যানোমিটার পর্যন্ত। সুতরাং চোখে দেখা যাবে না। হ্যাঁ, কারণ শুধুমাত্র ওই যে মহাজাগতিক গামা, রঞ্জন রশ্মি, অতিবেগুনি, হ্যাঁ, অবলোহিত যা কিছু তোমরা পড়েছো, তার মধ্যে শুধুমাত্র খালি চোখে দেখা যায় কোনটা বলতো? শুধুমাত্র খালি চোখে দেখা যায় দৃশ্যমান আলোটা। শুধু খালি চোখে দেখা যায় কোনটা? দৃশ্যমান আলোক রশ্মিটা। শুধুমাত্র এটাই খালি চোখে দেখা যায়, আর কোনোটাই খালি চোখে দেখা যায় না। হ্যাঁ, আর কোনোটাই খালি চোখে দেখা যায় না। চলো পরের ম্যাথে চলে যাই। তোমরা কি বুঝতে পারতেছো? দেখো, এবার তোমাদের কিছু এইচডব্লিউ দিব। হ্যাঁ, তোমাদের কিছু এইচডব্লিউ দিব। ওকে, এবার আসলে তোমাদের কিছু এইচডব্লিউ দিব। হ্যাঁ, দেখো সবগুলাই কিন্তু সেম। দেখো সবগুলাই সেম, সবগুলা সেম। আমি জাস্ট ফ্রেমওয়ার্কটা তৈরি করে দিচ্ছি। হ্যাঁ, ম্যাথগুলা কিন্তু খুবই মজার। দেখো, একটি ইলেকট্রন 2 থেকে 1-এ আসলে
তাহলে 1 ডিভাইড বাই ল্যামডা ইজ ইকুয়াল টু, ধরো ল্যামডার ভ্যালু বের করতে বলেছে। হ্যাঁ, এখন কিন্তু বলে নাই যে কোন এককে আসলে আমরা এটা বের করব, ঠিক আছে, কোন এককে আমরা এটা বের করব এটা কিন্তু বলে নাই। হ্যাঁ, এটা কিন্তু বলে নাই কোন এককে আমাদের এটা বের করতে হবে। তাহলে দেখো আমরা বলতে পারি 10, 96, 78 পার সেন্টিমিটারে করব আমরা, ইন্টু 1/n1 স্কোয়ার। n1 মানে কি? n1 মানে 1 মাইনাস 1/n2 মানে হচ্ছে 4। আর জেড স্কোয়ারের ভ্যালু কি? জেড স্কোয়ারের ভ্যালু তো এখানে নাই, জেড স্কোয়ারের ভ্যালু তো নাই এখানে, কারণ জেড হচ্ছে সবগুলা যেহেতু হাইড্রোজেন বলেছে তার মানে জেড ইজ ইকুয়াল টু 1। হ্যাঁ, এইটা হচ্ছে পার সেন্টিমিটার। তাইলে অতএব ল্যামডা ইজ ইকুয়াল টু, আমরা দেখো পার সেন্টিমিটার থেকে এবার চলে আসতে পারছি সেন্টিমিটার এককে। হ্যাঁ, সেন্টিমিটার এককে। দেখো শেষ, সবগুলো ভ্যালু তো বসিয়ে ফেলেছি। পরের ম্যাথটাতে আসো। 1 ডিভাইড বাই ল্যামডা ইকুয়াল টু 10, 96, 78 ইন্টু 1/1 মাইনাস 1 ডিভাইড বাই 9 পার সেন্টিমিটার। হ্যাঁ, এবার পরের লাইনে অতএব ল্যামডা, এটা পুরোপুরি উল্টে যাবে, এটা পুরোপুরি উল্টে যাবে, অ্যান্ড দেন হচ্ছে যা পাবো সেটা হচ্ছে সেন্টিমিটার। পরটাতে আসো, একদম সেম। 1 ডিভাইড বাই ল্যামডা ইজ ইকুয়াল টু 10, 96, 78 ইন্টু 1/1 মাইনাস 1/16। হ্যাঁ, 16 পার সেন্টিমিটার। এটা তো আরো ক্যালকুলেশন তুমি যে লাগাইতে পারো, 10, 96, 78, 16 হচ্ছে লসাগু, 16 মাইনাস 1, তাইলে হচ্ছে কত উপরে 16 মাইনাস 1 মানে 1 মাইনাস 1 ডিভাইড বাই 16, মানে 1 মাইনাস 1 ডিভাইড বাই 16 এটা তো করেছো তোমরা, তাই না? 1 মাইনাস 1 ডিভাইড বাই 16, তাহলে 16 দ্বারা গুণ করলে 16 মাইনাস উপরে 1, তাহলে 15 ডিভাইডেড বাই 16 পার সেন্টিমিটার। এটা কিন্তু 1 ডিভাইড বাই ল্যামডার ভ্যালু। অতএব ল্যামডা যখন করবা পুরোপুরি কিন্তু উল্টে যাবে, ল্যামডা যখন করবা তখন পুরোপুরি কিন্তু উল্টে যাবে, তখন সেন্টিমিটার এককে উত্তরটা পাবা। এইটা তোমরা এইচডব্লিউ করবা বাসায়, এটা এইচডব্লিউ করবা। ইনফিনিটি, ইনফিনিটি থেকে একে যদি আসে, ইনফিনিটি স্কোয়ার করলে 0 হবে, 1 ডিভাইড বাই ইনফিনিটি করলে 0 হবে। হ্যাঁ, 0 হবে। পারবো ভাইয়া? হ্যাঁ, এখন তো পারতেই হবে, এখন সব ম্যাথই পারবা। আমাদের এখানে 4-5 ধরনের ম্যাথ আছে, আমরা কিন্তু শুধুমাত্র আজকের ক্লাসে আমাদের সমস্ত ম্যাথ পেরে যাচ্ছি তা কিন্তু না, বাট আমরা কনসেপ্টটা ধরতে পারতেছি। এরপর লাইনের ম্যাথ করব, সর্বোচ্চ সর্বনিম্ন ম্যাথ করব। ঠিক আছে, আজকে হচ্ছে জাস্ট বেসিক ম্যাথগুলো তোমাদেরকে করাবো। আজকে যেগুলো করাচ্ছে এগুলো হচ্ছে একদম বেসিক ম্যাথ। আজকে তোমাদেরকে যেগুলো করাচ্ছে এগুলো হচ্ছে একদম বেসিক ম্যাথ। আসো পরের ম্যাথে চলে যায়। এই ম্যাথগুলো যখন তুমি করছো, দেখো 3 থেকে 2 আসলে বর্ণ কি হবে, বর্ণ কি হবে। দেখো 3 থেকে 2 যখন তুমি আসছো, এই বর্ণের জন্য আমাদের এই চার্টটা কিন্তু মুখস্থ করতে হবে। বর্ণের জন্য আমাদের এই চার্ট ডিরেক্ট মুখস্থ করতে হবে, অলরেডি দেখিয়েছি। এখন তুমি চিন্তা করো, যখন 2 চলে আসছে, 2 মানে কি বলতো? 2 মানে হচ্ছে কি বলতো? 2 মানে অ্যাকচুয়ালি n2 সমান যখন 2, সরি n1 সমান যখন 2, n1 সমান যখন 2, তখন এটা কোন সিরিজ বলতো? বামার সিরিজ। আর বামার সিরিজের জন্য তোমাদেরকে কি শিখাইছিলাম? বামার সিরিজ মানেই হচ্ছে কোন অঞ্চল? দৃশ্যমান অঞ্চল। তার মানে তুমি শিওর থাকো এইটা হচ্ছে 380 ন্যানোমিটার থেকে 780 ন্যানোমিটারের মধ্যেই থাকবে। এগুলো সব কটার তরঙ্গ দৈর্ঘ্য, এর মধ্যেই থাকবে। যেমন আমার এটার উত্তর মুখস্থই আছে, 486 ন্যানোমিটার। তার মানে কি আসমানি বর্ণ, এই 486 ন্যানোমিটার আসমানি বর্ণ, আমি বলে দিতে পারলাম এটা। বাকি সবগুলা তরঙ্গ দৈর্ঘ্য বের করবা, কোন রেঞ্জের মধ্যে পড়ছে সেইটা অনুযায়ী তুমি ডিসিশন নিবা। বুঝতে পারছো? ম্যাথ তো এখন বুঝেই গেছো। আর যেহেতু ন্যানোমিটারে নিতে হচ্ছে, তখন ফর্মুলা একটাই ইউজ করবা, 1 ডিভাইড বাই ল্যামডা 10, 96, 78, চাইলে ওইটা ইউজ করতে পারো, যেহেতু হাইড্রোজেন বলেছে। তাহলে 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার। হ্যাঁ, এইটা হচ্ছে পার সেন্টিমিটারের জন্য। এরপর তাহলে ল্যামডা বের হবে কিসে? ল্যামডা বের হবে হচ্ছে সেন্টিমিটার এককে। তাহলে এই সেম জিনিসটাকে তুমি কি করবা? ইন্টু 10⁻⁷ দ্বারা যখন গুণ করবা তখন ন্যানোমিটারে আসবা।
যদি এখানে 10^78 ডাবল জিরো নিতা তাহলে পার মিটার হতো, এখানে কিন্তু 10⁹ দ্বারা গুণ করে ন্যানোমিটারে যেতে হতো। আর ন্যানোমিটার ছাড়া তুমি কিন্তু এখানে কম্পেয়ার করতে পারবে না, কারণ এখানে সবগুলো একক ন্যানোমিটার, এখানে সবগুলো কিন্তু ন্যানোমিটার এককে দেওয়া, এখানে সবগুলা কিন্তু ন্যানোমিটার এককে দেওয়া। বুঝতে পেরেছো? এখানে সবগুলা কিন্তু ন্যানোমিটার এককে দেওয়া। এই তো ফাইন, এই যে মাস্টার হয়ে যাচ্ছ, বর্ণালীর ম্যাথে তোমরা অলরেডি মাস্টার হয়ে গেছো। তাহলে এগুলো সব কি করছো? এগুলো তাহলে সব এইচডব্লিউ করছো, ঠিক আছে? এগুলো সব এখন এইচডব্লিউ করছো। এইচডব্লিউ কিন্তু আজকে অনেকগুলো একসাথে দিচ্ছি। ওকে, পরের ম্যাথ। হ্যাঁ, এবার দেখো, হাইড্রোজেন পরমাণুর একটি ইলেকট্রন তৃতীয় বোর কক্ষপথ, তৃতীয় বোর কক্ষপথ থেকে প্রথম বোর কক্ষপথে ফিরে এলে ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য অ্যাংস্ট্রম এককে বের করো। তাহলে দেখো আগের মতোই দেখো, একদম সেম আগের মতো। n1 সমান কোথায় আসবে? একে আসবে, 2 বড় 3-এ যাবে। তরঙ্গ দৈর্ঘ্য বের করব হোয়াট? হাইড্রোজেন পরমাণু, তার মানে z = 1। তাহলে 1 ডিভাইড বাই ল্যামডা 10 96 78 ডাবল জিরো নিলাম, 1/1 - 1/9, ঠিক আছে? এটা হচ্ছে পার মিটার। এবার আসো, এটাকে সলভ করলে আমরা একটা ল্যামডার ভ্যালু পেয়ে যাব, তাই না? অবশ্যই এটা মিটারে। এখন তোমাদেরকে বলেছিলাম 1 মিটার সমান 10⁻10 অ্যাংস্ট্রম। আমার কাছে যদি মিটার একক থাকে তাহলে তার সাথে আমি কত গুণ করলে অ্যাংস্ট্রমে যেতে পারবো? ইন্টু 10⁻10 অ্যাংস্ট্রম। দেখো হয়ে গেছে। আর যদি তুমি এখানে পার সেন্টিমিটার নিতা তাহলে 10⁸ দ্বারা গুণ করতে হতো। দেখো, আমি যদি বলতাম 1 সেন্টিমিটার সমান কত অ্যাংস্ট্রম? 10⁸ অ্যাংস্ট্রম। তাহলে তখন আমি কি করতাম? 10 96 78 নিতাম, এই ডাবল জিরোটা নিতাম না। খুবই সিম্পল। মানে এই ম্যাথটা এইভাবে কেন করলেন, এই ম্যাথটা এই সূত্র দিয়ে কেন করলেন? রিডবার্গ ধ্রুবকের ভ্যালু তো আমি আমার মতো করে নিতে পারি। রিডবার্গ ধ্রুবকের ভ্যালু ডিপেন্ড করছে তুমি কিভাবে ধরছো তার উপরে। রিডবার্গ ধ্রুবকের ভ্যালু কিন্তু 10 96 78 হইতে হবে এমন না। রিডবার্গ ধ্রুবকের ভ্যালু ডিপেন্ড করে তার এককের উপরে। যেমন পরিবেশ রসায়ন দ্বিতীয় পত্রে তোমরা যে পড়বা, মোলার গ্যাস ধ্রুবকের ভ্যালু ডিপেন্ড করে তার এককের উপরে। কিসের উপরে? তার এককের উপর ডিপেন্ড করে। হ্যাঁ, এটা কিসের উপর ডিপেন্ড করে? তার এককের উপর ডিপেন্ড করে। কি মনে থাকবে না? হ্যাঁ, হোপফুলি তোমাদের মনে থাকা উচিত। পরেরটাতে যাই চলো। হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রনটি বোর অরবিটালের n=3 থেকে n=1-এ চলে আসলো, ধাপান্তর ঘটলো, বর্ণালীর আলোকরেখার কম্পাঙ্ক বের করতে বলেছে। কোনো সমস্যা নাই, 3 থেকে 1-এ যাব, আর কম্পাঙ্ক বের করতে বলেছে। রিডবার্গ ধ্রুবকের একটা ভ্যালু দিছে 10⁻7 পার মিটার। হ্যাঁ, কোনো সমস্যা নাই। দেখো, আমরা ইকুয়েশনটা সাজিয়ে ফেলি। 1 ডিভাইড বাই ল্যামডা, আগে ল্যামডার ভ্যালুটাই বের করি আমরা, যেটা দিয়েছে 1.09, যা দিয়েছে সেটা ইউজ করব। 678 × 10⁻7। হ্যাঁ, 1/1 - 1/9, যেহেতু হাইড্রোজেন বলেছে তার মানে 1, এটা হচ্ছে পার মিটার এককে আমরা বসাইলাম। তাহলে পরের লাইনে আমরা ল্যামডাটা পেয়ে যাব, তাই না? কোন এককে পাবো ল্যামডাটা? ল্যামডাটা পাবো হচ্ছে মিটার এককে। এবার আমার কাজ হচ্ছে তো তরঙ্গ দৈর্ঘ্য না, আমাকে বলেছে কম্পাঙ্ক বের করো। আমরা কি জানি? নিউ = c ডিভাইড বাই ল্যামডা। c এর ভ্যালু তো আমি জানি, 3 × 10⁸ পার মিটার পার সেকেন্ড। আর এই ভ্যালুটা তো এখানে আমি বসাচ্ছি, তাই না? এই ভ্যালুটা তো আমি এখানে বসাচ্ছি। সো এখান থেকে আমি যে রেজাল্টটা পাচ্ছি সেটা হচ্ছে, দেখো উপরে চিন্তা করো, উপরের একক হচ্ছে মিটার পার সেকেন্ড আর নিচে হচ্ছে মিটার। তাহলে কাটাকাটি হলে কি থাকবে? পার সাইকেল বলে এটাকে, হ্যাঁ, অথবা হার্জ বলা হয়, অথবা এটাকে আমরা হার্জ বলতে পারি। সো ভেরি সিম্পল। এর থেকে সহজ ম্যাথ হতে পারে? জাস্ট তুমি ডেটা বসায় দাও, ম্যাথটা হয়ে যাবে। তুমি ডেটা বসাইলেই ম্যাথটা হয়ে যাবে। অনেক সহজ, ডেটা বসাইলেই ম্যাথটা হয়ে যাবে। ডেটা বসাচ্ছ আর ম্যাথটা হয়ে যাচ্ছে। পরে ম্যাথে আসো। দেখো, হাইড্রোজেন পরমাণুর একটি ইলেকট্রন তৃতীয় উত্তেজিত অবস্থা থেকে দ্বিতীয় উত্তেজিত অবস্থা, তৃতীয় উত্তেজিত অবস্থা থেকে দ্বিতীয় উত্তেজিত অবস্থায় লাফিয়ে পড়লে ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য কত?
এটা এইচডব্লিউ করবা, এটা তো আর করে দেওয়ার দরকার নাই। তরঙ্গ দৈর্ঘ্য বলেছে বেরিলিয়াম 3+ এর একটি ইলেকট্রন তৃতীয় উত্তেজিত অবস্থা থেকে গ্রাউন্ড স্টেটে। তাহলে প্রথমত হচ্ছে বেরিলিয়াম 3+, তার মানে এখানে জেড এর ভ্যালু কত হবে বলো তো? 4 হবে। হ্যাঁ, তৃতীয় মানে n2 সমান হচ্ছে 3। গ্রাউন্ড স্টেট মানে হচ্ছে ভূমিতে, n1 মানে 1। আর তরঙ্গ দৈর্ঘ্য এটা তো হচ্ছে ল্যামডা, আমরা বের করতেই পারবো, তাই না? এটা হচ্ছে আরেকটা এইচডব্লিউ। তোমাদের মনে আছে যে শক্তি প্যাকেট প্যাকেট আকারে নির্গত হয়, চিপসের প্যাকেট দিয়ে তোমাদেরকে বুঝিয়েছিলাম, তাই না? একটা ক্লাসে বুঝিয়েছিলাম। এন এর কোন মানের জন্য, তার মানে এন এর মানটা বের করতে বলেছে হাইড্রোজেন পরমাণুর বামার সিরিজ যেহেতু বলে দিয়েছে n2 এর ভ্যালু ফিক্সড। তরঙ্গ দৈর্ঘ্যের ভ্যালু দিয়ে দিছে, তরঙ্গ দৈর্ঘ্য এত হবে, আর এইচ এর ভ্যালু দিয়ে দিছে। সুন্দর একটা ম্যাথ, দেখো সুন্দর একটা ম্যাথ। আমাদের এখানে কি দিছে? বামার, তার মানে কি বামারের জন্য n1 তো ফিক্সড, কোথায় 2 এ আসবে, তাহলে ওই এনটা কি? ওই এনটা হচ্ছে n2, কই থেকে আসবে সেটা জানি না, বামারে আসবে সেটা জানি। তরঙ্গ দৈর্ঘ্যের ভ্যালু দিয়ে দিছে 434 ন্যানোমিটার। হ্যাঁ, আর রিডবার্গ ধ্রুবকের ভ্যালু দিয়ে দিছে 10, 96, 78 পার সেন্টিমিটার। ভেরি ইজি। তাহলে 1/λ ইজ ইকুয়াল টু RH 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার। সবকিছুর ভ্যালু দেওয়া আছে, ল্যামডার ভ্যালু দেওয়া আছে, RH এর ভ্যালু দেওয়া আছে, n1 এর ভ্যালু দেওয়া আছে, n2 সমান হোয়াট, n2 সমান হোয়াট। এটা বাসায় এইচডব্লিউ করবা। হ্যাঁ, এইটা বাসায় এইচডব্লিউ করবা। তো পরের দিন আমরা হাইড্রোজেন বর্ণালীর লাইনের ম্যাথ শুরু করব, ঠিক আছে? আজকে আমরা 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16টা ম্যাথ করেছি আজকে আমরা। কয়টা ম্যাথ করলাম? 16 ম্যাথ ডান। শুধুমাত্র রিডবার্গ সমীকরণের উপরে আমরা 16টা ম্যাথ করেছি। 16 ম্যাথ ডান, ঠিক আছে? যে কয়েকটা এইচডব্লিউ দিয়েছি সে কয়েকটা তোমরা এইচডব্লিউ করবা, তাইলে দেখবা রিডবার্গ ধ্রুবক নিয়ে তোমাদের কোনো সমস্যা হচ্ছে না। আমরা এরপর কি করব? লাইনের ম্যাথ করব। লাইনটা শেখাবো, তারপর ম্যাথ করব। বাট সব থেকে বেশি যে টাইপের ম্যাথ আসে সেটা হচ্ছে এটা। সো তোমাদের মধ্যে অনেকে একটা জিনিস ভুল ভাবো যে রিডবার্গের ধ্রুবকটা অ্যাকচুয়ালি কোনটা, রিডবার্গ ধ্রুবকের কনসেপ্ট কোনটা। এই পেজের মধ্যে পুরো রিডবার্গ ধ্রুবকের কনসেপ্টটা তোমাদেরকে ক্লিয়ার করছি, ঠিক আছে? সো হোপফুলি রিডবার্গ ধ্রুবক নিয়ে তোমাদের কোনো সমস্যা হবে না। কনফিডেন্স পাচ্ছ তোমরা এখন? বলো তো, রিডবার্গ ধ্রুবক নিয়ে এই সমস্যা সেই সমস্যা, তোমরা কি কনফিডেন্স পাচ্ছ? আমাকে একটু বলো যে কনফিডেন্স পাচ্ছ কিনা। বলো, কনফিডেন্স পাচ্ছ? জি ভাই, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, জি ভাই, আল্লাহ হাফেজ। ফাইন, এইচডব্লিউ গুলো করতে হবে। হ্যাঁ, এইচডব্লিউ গুলো করতে হবে। ঠিক আছে, তো সবাই এইচডব্লিউ গুলো করো। পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ দেখা হচ্ছে সবার সাথে। সবাই ভালো থাকো। এইচডব্লিউ গুলো করতে হবে। এইচডব্লিউ গুলো না করলে তুমি কিন্তু ম্যাথ যদি ভালো মতো প্র্যাকটিস না করো তাইলে কিন্তু ভালো মতো পরীক্ষার খাতায় অ্যান্সার করতে পারবে না। সো ম্যাথগুলো বাসায় করো ভালো মতো। দেখা হচ্ছে পরের ক্লাসে। আল্লাহ হাফেজ।